সুপ্রভাত বন্ধুরা, আজ 17 জুন মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। রবিবার গাজার রাফায় ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয়েছেন 13 জন। ইরানের সঙ্গে সামরিক সংঘাত চলছে পুরোদমে, তার সঙ্গে চলছে গাজায় ক্ষুধার্ত মানুষের সারিতে গুলিও। 10 দিনে অন্তত 4 বার গুলি চলল। রাফায় খাদ্যের জন্য সারিতে দাঁড়ানো মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলের সেনা। আমেরিকা ও ইসরায়েলের মদতে তৈরি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন খাদ্য বিলির কেন্দ্রে এই গুলি চলে। গাজার ইসরায়েলের সেনার আক্রমণে নিহতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে আগেই। দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছে ত্রাণ। এখন খাদ্য বিলির দায়িত্ব হাতে তুলে নিয়ে ক্ষুধার্ত জনতার সারিতে গুলি চালাচ্ছে ইসরায়েল। এদিন গাজার অন্য জায়গাতেও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা। মোট নিহতের সংখ্যা 37। নেতজারিম করিডোরে এই ত্রাণ কেন্দ্রে খাবারের জন্য দীর্ঘ সারি পড়ে যায় রবিবারও। খাবারের প্যাকেট নিতে হুড়োহুড়ি শুরু হয়, তার মধ্যেই ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে। রবিবার দক্ষিণ গাজায় আকাশ থেকেও কয়েক দফা ফেলা হয়েছে বোমা। অন্তত 12 জন মারা গিয়েছে এই হামলায়। রাষ্ট্রসংঘের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের একাধিক ত্রাণ সংগঠন গাজায় ক্ষুধা ও স্বাস্থ্যের ভয়াবহ অবস্থার শঙ্কা জানিয়েছেন। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের আবহে সীমান্ত দিয়ে বালুচিস্তানে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করেছে ইরান। এর জেরে পাকিস্তানের বিদ্রোহী অধ্যুষিত প্রদেশে দ্রুত বাড়ছে তেলের দাম। ফলে চাপ পড়ছে অর্থনীতি, এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও। ইরান ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর বিশ্ববাজারেও তেলের দাম বেড়েই চলেছে। এমনকি সোমবার দিনের শুরুতে তেলের দাম ব্যারেল প্রতি $4 পর্যন্ত বেড়ে গিয়েছিল। তাইওয়ান ছেড়ে পশ্চিম এশিয়ায় বিমানবাহী মার্কিন রণতরী নিমিৎজ। ইসরায়েল ইরান সংঘর্ষ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে সংকট তৈরি হওয়ায় মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের অধীনস্থ নিমিৎজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওমান উপসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরের দাবি। গত শুক্রবার ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা অপারেশন রাইজিং লায়নের পরেই পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকে দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে আমেরিকা। বাংলাদেশে উন্মত্ত ভিড়, জায়গায় জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছে বলে জানিয়েছে একটি সমীক্ষা প্রতিবেদন। বিভিন্ন অপবাদ দিয়ে 10 মাসে 172 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইন ও সালিস কেন্দ্র আসক নামে একটি এনজিও। সংস্থাটির তথ্য বলছে, কোথাও চোর ছিনতাইকারী চাঁদাবাজ অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে, কোথাও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ও দোসর বলে ঘিরে ধরে চলেছে মারধর, কোথাও ভারতের দালাল অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। এই প্রতিবেদন বলেছে, নিহতদের মধ্যে অনেকের বিরুদ্ধে কোনো মামলাই ছিল না। হত্যার পাশাপাশি উন্মত্ত ভিড়ের তাণ্ডবে অনেকে জীবিকা হারিয়েছেন। ব্যবসা ধ্বংস হওয়ার পথে বসে গেছে হাজার হাজার পরিবার। 16 ও 17 জুন কানাডার কানানাস্কি শহরে অনুষ্ঠিত হচ্ছে G7 বৈঠক। সম্মেলনে যোগ দিতে সোমবারই কানাডায় পৌঁছবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা বাহুল্য, খালিস্তানি ইস্যু ঘিরে দুদেশের মধ্যে সংঘাতের পর এই প্রথম কানাডা সফরে যাচ্ছেন মোদী। স্বাভাবিকভাবেই তার এই সফরকে কেন্দ্র করে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এবছর দ্বিতীয়বারের জন্য কানাডার কানানাস্কি শহরে অনুষ্ঠিত হচ্ছে G7 বৈঠক। বৈঠকের আলোচ্য বিষয় হলো গোটা বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং পারস্পরিক প্রযুক্তিগত সহযোগিতা। অর্থনীতি সংক্রান্ত আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকবে জ্বালানি, খনিজ পদার্থের সরবরাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা। এছাড়াও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং লিঙ্গ সাম্যের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও এবারে G7 বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। আসছি দেশের খবরে। সোমবার 1.5 দশকেরও বেশি সময় পর জনগণনার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিন কেন্দ্র সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, জাতভিত্তিক গণনা সহ জনগণনা হবে 2 পর্যায়ে। 2026 সালে 1 অক্টোবর থেকে কেন্দ্রশাসিত লাদাখের পাশাপাশি জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বরফাবৃত প্রত্যন্ত এলাকাগুলিতে জাতভিত্তিক গণনার পাশাপাশি জনগণনার কাজ শুরু হবে। এরপর 2027 সালে 1 মার্চ থেকে দেশের বাকি অংশে পুরো দস্তুর জনগণনা শুরু হয়ে যাবে বলে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শেষবার জনগণনা হয় 2011 সালে এবং 2 পর্যায়ে। এবারও সেইভাবে 2 পর্যায়ে হবে বলে জানানো হয়েছে। এবার জনগণনার সঙ্গেই চলবে জাতভিত্তিক গণনা।
গত বৃহস্পতিবার যেখানে বিমান ভেঙে পড়ে সেই বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদ থেকে শুক্রবার ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার পাওয়া যায়। একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল, কিন্তু ককপিট ভয়েস রেকর্ডার সম্পর্কে কিছুই জানা যায়নি। রবিবার এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত করেছেন ধ্বংসস্তূপের নিচ থেকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হয়েছে। ইঞ্জিনের শব্দের মধ্যেও পাইলটদের কথোপকথন, রেডিও ট্রান্সমিশন, ককপিটের অন্যান্য শব্দ রেকর্ড হয় ওই যন্ত্রে। দুর্ঘটনার তদন্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধিকারিকরা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি.কে. মিশ্রকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হওয়ায় খবর নিশ্চিত করেছিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। দুই ব্ল্যাক বক্স তদন্তে গতি আনবে বলে মনে করা হচ্ছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেন আরও সহজতর হলো। আগের তুলনায় আরও কম সময়ে ইউপিআই লেনদেন সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা। সোমবার থেকেই ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধির কথা জানালো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পরেই চিন্তিত হয়ে পড়েছেন অন্তত 10,000 ভারতীয় পড়ুয়ার পরিবারের মানুষজন, কারণ এত সংখ্যক পড়ুয়া ইরানের নানা শহরে রয়েছেন। রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের পড়ুয়াদের হোস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আহত হন 2 ভারতীয় পড়ুয়া, তবে তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। তারপর থেকেই তাদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের কাছে আর্জি জানাচ্ছিলেন ওই পড়ুয়ারা। অনেকেই জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্র হানার আশঙ্কায় তারা রাতে ঘুমোতে পারছেন না। বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যাচ্ছে, আতঙ্কে প্রতিটি মুহূর্ত কাটাতে হচ্ছে তাদের। ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছে নয়াদিল্লি। প্রত্যুত্তরে ইরান জানিয়েছে আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমান ভারতে যাওয়ার উপায় নেই, তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়তে পারবেন ভারতীয় পড়ুয়ারা। সেক্ষেত্রে আজারবাইজান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তান হয়ে স্থলপথে ভারতে ফিরতে পারবেন ওই পড়ুয়ারা। দূরপাল্লার বা মাঝারি দূরত্ব ভ্রমণের জন্য 2 মাস আগে থেকেই সংরক্ষিত টিকিট কাটার সুযোগ পাওয়া যায়। অনেক ট্রেনের ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই টিকিট ফুরিয়ে যায়, লম্বা হতে থাকে ওয়েটিং লিস্ট। কিন্তু এখন আর যত ইচ্ছা টিকিট কাটা যাবে না, নির্দিষ্ট করে দেওয়া হলো ওয়েটিং লিস্টে টিকিট কাটার সংখ্যা। ভারতীয় রেলের তরফে জানানো হয় সংশ্লিষ্ট ট্রেনের যে কোনো শ্রেণীর কামরায় আসন সংখ্যার 25% টিকিট অপেক্ষমান তালিকায় কাটা যাবে। তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। অপেক্ষমান টিকিটের নিশ্চিত হয়েছে কিনা তা এতদিন জানা যেত ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে। এবার থেকে সেই নিয়ম পরিবর্তন করে 24 ঘন্টা আগে ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করা হবে জানিয়েছে ভারতীয় রেল। তৎকাল টিকিট করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এখন রাজ্যের খবর। বাঁচাতে হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে, রাজ্যের ছাত্র সমাজকে সামিল করতে হবে দেশ বাঁচানোর লড়াইয়ে। সোমবার কলেজ স্ট্রিটে ছাত্র সমাবেশ থেকে এই বার্তা দিয়েছেন এসএফআই নেতৃবৃন্দ। এদিনের সমাবেশে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস বলেন, রাজ্যের স্কুলগুলোয় মিড ডে মিল নেই, পরিযায়ী শ্রমিক বাড়ছে, গোটা একটা প্রজন্ম রাজ্যের বাইরে। এখানে কাজ নেই। রাজ্যে এখন চলছে সাম্প্রদায়িক রাজনীতি। টাকা খরচ করে মন্দির তৈরি করা হচ্ছে, আর ক্যানিংয়ে টাকার অভাবে স্কুলে ভর্তি হতে না পেরে একজন ছাত্রী আত্মহত্যা করছে। অনলাইনে শিক্ষার নাম করে পুঁজিপতিদের সুযোগ করে দিয়েছে মোদী সরকার। উল্লেখ্য, নয়া জাতীয় শিক্ষানীতি যা তৈরি করা হয়েছে, অনলাইন শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। ছাত্র নেতৃত্বের কথায় কেন্দ্রীয় সরকার শিক্ষাকে শুধুমাত্র পুঁজিপতিদের হাতে রাখতে চাইছে। গরিব প্রান্তিক অংশের ছেলেমেয়েরা যাতে শিক্ষার সুযোগ পাক, সরকার সেটা চাইছে না। এদিন সোমবার কলেজ স্ট্রিটে এসএফআইয়ের সমাবেশে ছাত্র সংগ্রামের ওয়েবসাইট উদ্বোধন করাও হয়েছে। নকল আধার কার্ড তৈরির কারখানা শিলিগুড়িতে এসওজি হানায় ধৃত 7। কত বাংলাদেশিকে অনৈতিক সাহায্য। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ধারে ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন ডিজিটাল ফটো স্টুডিওতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি করে দেওয়া হতো বিভিন্ন সরকারি নথি। নেওয়া হতো 5 থেকে 10 হাজার টাকা।
এসএসসি 2016 প্যানেলে থাকা চাকরিহারাদের একাংশ সোমবার বিধানসভা অভিযানের ডাক দেয়। দুপুর 1টায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা বিধানসভার দিকে মিছিল শুরু করেন। পুলিশ সেই মিছিল রানী রাসমণি এভিনিউতে আটকে দেয়। পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় কথাও হয়েছে। উত্তেজনার পারদও চড়েছে ধিকিধিকি। পুলিশ জানায় কয়েকজনের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে তাদের স্মারকলিপি জমা দিয়ে আসতে পারেন। এদিকে নাচরবান্দা চাকরিহারারা তাদের মুখ্য দাবি 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে হবে। মঙ্গলবার সারা দেশে বামপন্থীদের ডাকে প্যালেস্তাইনের সংহতিতে মিছিল। কলকাতাতে ধর্মতলা থেকে মিছিল করবেন বামপন্থীরা। সেলিম সব অংশকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিন বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে দেশের নাগরিক বাংলাভাষীদের হেনস্থা করার তীব্র প্রতিবাদ করেন তিনি। রাজ্যের তৃণমূল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেলিম বলেন, জ্বালানি তেলের দাম বাজারে প্রভাব পড়তে শুরু করেছে ইরান ইসরায়েলের যুদ্ধের। তার হাত ধরে এদেশেও বাড়বে জ্বালানির দাম, সারের দামও বাড়বে মূল্যবৃদ্ধির বোঝা। পশ্চিম এশিয়ায় অস্থিরতা বন্ধে ভারতের তরফে সক্রিয়তার দাবি তোলেন তিনি। শেষে খেলার খবর। ক্লাব বিশ্বকাপে রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিক। জার্মানি চ্যাম্পিয়ন ক্লাব হারালো নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ব্যবধান 10-0। ফিফা পরিচালিত কোনো প্রতিযোগিতায় এর আগে এত বড় ব্যবধানে কোনো দল জেতেনি। পাশাপাশি ভালো শুরু করলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল প্যারিস সাঁ-জার্মান। স্পেনের ক্লাব আতলেতিকোকে 4-0 গোলে হারিয়েছে তারা। গত বছর অক্টোবর মাসে মহিলাদের টি-20 বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। চলতি বছর অক্টোবর মাসে আরও একবার একে অপরের বিরুদ্ধে খেলবে তারা। চলতি বছর ভারতের মাটিতে হবে একদিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতাতেই দুদল খেলবে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।